মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগে ৭৩,৯৭৮ প্রার্থীর নতুন করে কেন পয়লা সেপ্টেম্বর ১৫ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল, এই বিষয়টি নিয়ে মূলত ২৪,৫৭৭ জন প্রার্থীর পক্ষ থেকে, অর্থাৎ যারা ২০১১ সালে লিখিত পরীক্ষা দিয়েছিলেন সেই সমস্ত প্রার্থীর পক্ষ থেকে কিছু পিটিশনার কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করেছিল গত ২৯শে অগাস্ট। সেই রিট পিটিশন মামলার গত ১০ই সেপ্টেম্বর শুনানি হয়েছিল অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে। সেই দিনের শুনানিতে পিটিশনাররা মূলত ৭৩,৯৭৮ জন প্রার্থীর যে নতুন করে কমিশন এক্সাম নিয়েছিল সেই এক্সামের বিরোধিতা করেন। তারা মূলত বলেন যে কমিশন কেন নতুন করে পয়লা সেপ্টেম্বর আবার এক্সাম নিল, এই যে এক্সাম কমিশন নিয়েছে সেই এক্সামটিকে বাতিল করতে হবে, এই বিষয়ে তারা আর্গুমেন্ট করেন মহামান্য বিচারপতির কাছে। কমিশন অবশ্য এ ব্যাপারে একটি ব্যাখ্যা দিয়েছিলেন। কমিশনের যে মূল ব্যাখ্যাটি ছিল যে কমিশন যে প্রিলিমিনারি এক্সাম নিয়েছিল সেটি ৩টি সেশনে, এবং সেই ৩টি সেশনের প্রিলিমিনারি এক্সামকে যখন তারা ইভ্যালুয়েশন করেছিল তখন একটি সেশনের আনসার কি দিয়েই তারা বাকি দুটোই সেশনকে ইভ্যালুয়েট করেছিল। তার জন্য তাদের একটি টেকনিক্যাল এরর হয়েছিল এবং সেই টেকনিক্যাল এররকে শোধরানোর জন্য তারা নতুন করে আবার পরীক্ষা নিচ্ছে। তো এ ব্যাপারে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম খুব একটা তিনি আগ্রহ দেখাননি। তিনি মূলত কমিশন কেন দীর্ঘদিন রেজাল্ট বের করেনি এই নিয়োগ প্রক্রিয়ায়, এবং এই নিয়োগ প্রক্রিয়াটি ২০১১ সালে শুরু হলেও ২০২৪ সাল এলেও এখনও এটি কেন শেষ করা যায়নি, এই নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেন। কমিশনকে তিনি তীব্র ভর্ৎসনা করেন এবং তিনি মূলত যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারে তিনি বলেন যে কমিশনকে যে ডিভিশন বেঞ্চ ডেডলাইন বেঁধে দিয়েছিল রেজাল্ট পাবলিশ করার, সেই ডেডলাইনকে ফলো করে কমিশন যেন দ্রুত রেজাল্ট পাবলিশ করে। এবং তিনি সেদিনকে যেটি বলেন যে পরবর্তীতে যখন শুনানি হবে তখন তিনি বাকি বিষয়গুলো দেখবেন, এখন তিনি মূলত রেজাল্ট পাবলিশ করে ডিভিশন বেঞ্চের অর্ডার মেনে বাকি বিষয়গুলোকে করার ব্যাপারে নির্দেশ দিচ্ছেন। এবং 10ই সেপ্টেম্বরের অর্ডারে তিনি একটি বিষয় উল্লেখ করেন যে এই যে রিট পিটিশন যেটি ফাইল হয়েছিল কলকাতা হাইকোর্টে, মূলত ২৪,৫৭৭ জন প্রার্থীর পক্ষ থেকে কিছু পিটিশনার যারা ফাইল করেছিলেন ২১,৯১৮ এই যে রিট পিটিশন, যার মামলা নম্বরটি, তো এই মামলার উপরে কিন্তু মাদ্রাসার রেজাল্টের পরবর্তী বিষয়গুলো নির্ভর করছে, এরকমটা তিনি কিন্তু অর্ডার কপিতে লিখেছিলেন, মানে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন এটা তিনি কিন্তু করে রেখেছিলেন। কিন্তু জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম কমিশনকে রেজাল্ট বের করে ইন্টারভিউ নেওয়া বা নিয়োগ করার ব্যাপারে কোনো প্রকার বিধিনিষেধ আরোপ করেননি। পরবর্তীতে আমরা দেখি মাদ্রাসা সার্ভিস কমিশন কোর্টের অর্ডারকে মেনে ১২ই সেপ্টেম্বর কিন্তু লিখিত পরীক্ষার রেজাল্ট বের করে এবং তারপরে তারা ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য একটি শিডিউল প্রকাশ করে এবং ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে। এর মাঝে ১৮ই সেপ্টেম্বর আমরা দেখি এই মামলাটি শুনানির জন্য আবার লিস্টেড হয় এবং শুনানির জন্য ওঠে, একদম কোর্ট যখন শেষ আওয়ারে চলছে সেই সময়। কিন্তু মামলাটি উঠলেও পিটিশনারদের আইনজীবীদেরকে কিন্তু আমরা সেই দিনকে দেখতে পাচ্ছিলাম না। সর্বশেষে দেখলাম পিটিশনারদের একজন আইনজীবী তিনি কিন্তু এলেন। বিচারপতি বললেন তিনি সেই দিনকে এই ম্যাটারটি আর শুনবেন না। কিন্তু এর মাঝেই মাদ্রাসা সার্ভিস কমিশনার আইনজীবী তিনি উপস্থিত ছিলেন ১৮ই সেপ্টেম্বর। তিনি পরিষ্কার জানালেন যে যারা এই মামলায় পিটিশনার তারা কেউ ইন্টারভিউ প্রক্রিয়ায় পাশ করতে পারেননি। মাদ্রাসা সার্ভিস কমিশন অলরেডি কোর্টের অর্ডার মেনে রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। এরপরে এই মামলাটিকে ২০শে সেপ্টেম্বর আবার রাখা হয়। ২০শে সেপ্টেম্বর জাস্টিস অমৃতা সিনহার কোর্ট কিন্তু খুব বেশি হয়নি, তার কারণ জাস্টিস অমৃতা সিনহা সেদিনকে সার্কিট বেঞ্চে চলে গেছিলেন জলপাইগুড়ির। কিন্তু তবুও এই যে ম্যাটারটি মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত মামলাটি এটি কিন্তু শুনানির জন্য লিস্টেড হয়েছিল এবং খুব কজ লিস্টের কাছাকাছি ছিল এবং ম্যাটারটি কিন্তু শুনানির জন্য ওঠে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় যে পিটিশনারদের আইনজীবী কিন্তু সেই দিনকে উপস্থিত ছিলেন না। পিটিশনারদের পক্ষ থেকে জুনিয়র আইনজীবীরা কিন্তু পাস ওভার চাইছিলেন ম্যাটারটিকে। মাদ্রাসা সার্ভিস কমিশন অবশ্যই এ ব্যাপারে তীব্র বিরোধিতা জানায় সেই দিনকে ২০শে সেপ্টেম্বর। মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে আইনজীবীরা আবারও বলেন যারা পিটিশনার এই মামলায় তারা কেউ পাস করতে পারেননি ইন্টারভিউয়ে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন অলরেডি কোর্টের অর্ডার মেনে তারা লিখিত পরীক্ষার রেজাল্ট বের করে ইন্টারভিউ প্রক্রিয়া নিচ্ছে এবং এই ইন্টারভিউ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং তারা ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করবে এবং
পরবর্তী যা প্রক্রিয়া রয়েছে সেগুলো তারা করবে। এবং এই যে মামলাটি, সেই মামলাটিকে যাতে করে পুজোর পরে রাখা হয় ভ্যাকেশনের, এমনটাই তারা কিন্তু আর্জি জানায় 20শে সেপ্টেম্বর। বিচারপতি অবশ্য কোনো মন্তব্য করেননি বা কোনো বক্তব্য পেশ করেননি। তিনি কিন্তু এই ম্যাটারটিকে অ্যাডজর্ন করে দেন এবং সেই দিনকে কিন্তু এই ম্যাটারটির আর শুনানি হয়নি। এবং আমরা দেখি যে তারপরে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চ কলকাতা হাইকোর্টে আর বসেনি। তার কারণ জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম তিনি কিন্তু জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে চলে যান। এবং তারপরে আমরা এখন বর্তমানে যদি দেখি, তাহলে এই মামলাটি পুনরায় আবার কলকাতা হাইকোর্টে শুনানির জন্য কিন্তু লিস্টেড হয়েছে। শুনানির জন্য লিস্টেড হলেও এই মামলাটি কি আদৌ শুনানি হবে, তার কারণ যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে সেই কজ লিস্টে এই ম্যাটারটি কত নম্বরে রয়েছে সেইটি দেখার বিষয়। এর মাঝে অবশ্য মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছিল সেটি সমাপ্ত হয় এবং মাদ্রাসার গ্রুপ ডির কিন্তু ফাইনাল মেরিট লিস্টও পাবলিশড হয়ে যায়। গত 4ই অক্টোবর মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে শূন্যপদ ছিল সেই শূন্যপদের নিরিখে তারা এমপ্যানেলড এবং ওয়েটিং লিস্ট সহ কিন্তু একটি 16 পাতার পিডিএফ তারা পাবলিশড করেছে এবং তারা রেজাল্ট আকারে সেটিকে আপলোড করে দিয়েছে তাদের ওয়েবসাইটে। তো সে বিষয়ে আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম। এরপরে এই যে ম্যাটারটি রয়েছে, এই ম্যাটারটি 7ই অক্টোবর কিন্তু আবার শুনানির জন্য রাখা হয়েছে। আমরা যদি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে মাদ্রাসার এই কেস স্ট্যাটাসটিকে সার্চ করি, তাহলে দেখতে পারবো যে এই ম্যাটারটিকে 7ই অক্টোবর কিন্তু আবার পুনরায় শুনানির জন্য রাখা হয়েছে। তো 7ই অক্টোবর আমরা যদি জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের কজ লিস্টটা দেখার চেষ্টা করি বেঞ্চের, আমরা এখানে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্ট নাম্বার 14 জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের যে কজ লিস্ট রয়েছে বেঞ্চের, সেই বেঞ্চের কজ লিস্টটা আমরা এখানে ডাউনলোড করেছি 7ই অক্টোবরের। তো 7ই অক্টোবর জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের কোর্ট বসছে। সেখানে দেখুন যে ম্যাটারগুলো রয়েছে কজ লিস্টে, ফর জাজমেন্ট টু বি মেনশনড, আর্জেন্ট মোশন, ট্রান্সফার ম্যাটার্স, এরকম করে রয়েছে। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের ম্যাটারটি সম্ভবত আগে থাকতো যেমন কজ লিস্টে মোটামুটি 30 থেকে 40-এর মধ্যে বা 27-28 এরকম আইটেম হিসেবে থাকতো। কিন্তু এখন যদি আমরা এটিকে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছি না। তো আমরা এভাবে সার্চ না করে যদি আমরা এটিকে এখানে লিখে সার্চ করি মামলা নাম্বারটিকে 21-918 যার মামলা নম্বর, এটিকে লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখুন আমরা যেটা দেখব খুব আশ্চর্যর ব্যাপার, সেটি হচ্ছে 215 নম্বর সিরিয়ালে কিন্তু এই ম্যাটারটি রয়েছে। মানে ভাবতে পারেন এই ম্যাটারটিকে রাখা হয়েছে 215 নম্বর সিরিয়ালে। তো 215 নম্বর সিরিয়ালে দেখুন হাফিজুল হক অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই মামলাটি রাখা হয়েছে। এর সাথে অবশ্য দুটো ক্যান যুক্ত হয়েছে, ক্যান 1 এবং ক্যান 2। কিন্তু এই মামলাটিকে এত দূরে কেন রাখা হলো সে বিষয়ে কিন্তু আমাদের একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে যে আদৌ কি এই ম্যাটারটি 215 নম্বর সিরিয়ালে হেয়ারিং হবে 7ই অক্টোবর, সেই দিকটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কেন এই ম্যাটারটি এত দূরে চলে গেল, এবং এই ম্যাটারটিতে আমরা যেটি লক্ষ্য করছি যারা পিটিশনার রয়েছেন তাদের কিন্তু খুব বেশি একটা আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না এই মামলাটিকে নিয়ে। গত 18ই সেপ্টেম্বর এবং গত 20শে সেপ্টেম্বর এই 2 দিন কিন্তু এই মামলাটি লিস্টেড ছিল এবং শুনানির জন্য উঠেও ছিল, কিন্তু পিটিশনারদেরকে আমরা সেইভাবে প্রোঅ্যাক্টিভভাবে দেখতে পাইনি কোর্টে। সেখানে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবীরা ছিলেন, তারা কিন্তু বলেছেন, কিন্তু পিটিশনাররা হয় উপস্থিত ছিলেন না, না হয়তো তারা পাস ওভার চাইছিলেন, না হয়তো তারা কিছুই বলছিলেন না, এমন একটা পর্যায়ে ছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি 7ই অক্টোবর এই মামলাটি লিস্টেড থাকলেও সেটি এত দূরে চলে গেছে, মানে এটুকু বোঝা যাচ্ছে যে এই ম্যাটারটিকে কেউ মেনশন করেনি হয়তো, তার জন্য এই ম্যাটারটি এতটা দূরে চলে গেছে। এবং মাদ্রাসা সার্ভিস কমিশনও 20শে সেপ্টেম্বর কিন্তু যেটা চাইছিলেন তারা যে এই ম্যাটারটিকে মূলত পুজোর পরে শোনা যাতে করে হয়, এমনটাই তারা চাইছিলেন। তো আমরা তেমনটাই দেখতে পাচ্ছি, মূলত এই ম্যাটারটি এত দূরে চলে গেছে। 7ই অক্টোবর যদি এই ম্যাটারটির শুনানি না হয় তাহলে কলকাতা হাইকোর্ট কিন্তু আর একদিন হবে, মানে 8ই অক্টোবর। এরপরেই কিন্তু কলকাতা হাইকোর্টে ভ্যাকেশন শুরু হয়ে যাবে 8ই অক্টোবরের পর থেকে, এবং কলকাতা হাইকোর্ট কিন্তু একদম নভেম্বরের ফার্স্ট উইকে গিয়ে খুলছে। মানে এই ম্যাটারটি কিন্তু
এর পরের শুনানি কিন্তু একদম নভেম্বর মাসের 2nd উইক ছাড়া সম্ভব হবে না বলে কিন্তু আমাদের মনে হচ্ছে। যদি না 7 তারিখ বা 8 তারিখের মধ্যে শুনানি না হয় তাহলে। এবং এর মাঝে আপনারা সকলেই জানেন যে মাদ্রাসা তাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটি পাবলিশড করেছে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী তারা তাদেরকে যে জয়েনিং করানোর ব্যাপারটা, সে ব্যাপারে কিন্তু কোর্টের কোনো বাধা নেই। তার মানে তারা জয়েনিং করাতেই পারে। তো এখন তারা যদি এর মাঝে কাউন্সেলিং করিয়ে জয়েনিং করিয়ে দেয়, তাহলে যে খুব বেশি সমস্যা হবে এই কোর্ট কেসটার এমনটা মনে হচ্ছে না। অতএব এই যে কোর্ট কেস যেটি রয়েছে মাদ্রাসার, সেই কোর্ট কেসটির ভবিষ্যৎটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে যথেষ্ট প্রশ্নচিহ্ন উঠছে যে আদৌ কি এই কোর্ট কেসটা থাকবে, না এটি ডিসপোজড হয়ে যাবে কোর্টে। মানে পিটিশনাররা হয়তো যাবেনই না, এরকমটাও হতে পারে। তার কারণ আমরা দেখতেই পাচ্ছি যে এই মামলাটি কিন্তু ধীরে ধীরে একটা হারিয়ে যাওয়ার মতো অবস্থা চলে যাচ্ছে। তো দেখা যাক কি হয়। আমাদের আইডিয়া ভুলও হতে পারে। এমনও হতে পারে যে মামলাটি হয়তো 7 বা 8 তারিখে শুনানিও হতে পারে। দেখা যাক, পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপাতত ডিটেইলসে এই মামলার ব্যাপারে আপনারা অনেকেই আগ্রহী ছিলেন, জানতে চাইছিলেন যে ব্যাপারটা কি হয়েছে। তো আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।